ওয়েলকাম জানাই সবাইকে আর একটি নতুন প্রশ্ন সমাধানের ক্লাসে। আজকে আমরা অন্যান্য ক্লাসের যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের এখানে পরীক্ষা নেওয়া হয়, প্রত্যেকটা চ্যাপ্টারের বা একটা দুটো করে একসাথে চ্যাপ্টার নিয়ে যে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো নেওয়া হয়, সেই চ্যাপ্টার ওয়াইজ টেস্টের আমরা কিছু কিছু টেস্টের উত্তর তোমাদেরকে যতটা চেষ্টা করি বেশিরভাগ টেস্টেরই উত্তর সমাধান করে দেওয়া। তো সেই রকমই একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সমাধান করব ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায়ের ষষ্ঠ যে চ্যাপ্টার আছে, অর্থাৎ জীবন বিজ্ঞান পর্বের তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে, এবারে পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে, অর্থাৎ জীবদেহের গঠন। অধ্যায়ের নামটি হলো জীবদেহের গঠন। এই সংক্রান্ত চ্যাপ্টারটার উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে গতকাল মানে 8 তারিখে পরীক্ষা নিয়েছিলাম। তো সেই প্রশ্নের আমরা আজকে সমাধানগুলো দেখব। তো চলো শুরু করি। তোমাদের প্রতিটি পরীক্ষায় নেওয়া হয় 20 নম্বর করে অধ্যায় ভিত্তিক, সেরকমই এই পরীক্ষাটিও 20 নম্বরেরই নেওয়া হয়েছিল। এই পরীক্ষাটিতে কিভাবে আমাদের কোশ্চেনের শ্রেণীবিন্যাসগুলো ছিল দেখো। 1 নম্বরে লিখতে দেওয়া ছিল 10টা কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 করে, 1 × 10 নম্বর ছিল। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন দিইনি, অর্থাৎ এখানে আমরা 10 পর্যন্তই দিয়েছি। 10টা 1 নম্বরে ছিল, এবং পরবর্তীতে দেখতে পেয়েছি যে 2 নম্বরের দেওয়া ছিল হচ্ছে আমাদের 5টা। এখানে আমাদের একটা এক্সট্রা ছিল, অর্থাৎ মোট 6টা ছিল আমাদের এখানে। 5টা যে কোনো তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারতে। প্রত্যেক প্রশ্নের মান ছিল 2 নম্বর করে, 2 × 5 = 10 ছিল। তাই 10 আর 10-এ আমাদের টোটাল ছিল 20 নম্বর। তো চলো আমরা এবার তাহলে আজকের এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এক এক করে। তো দেখো, চলে আসি 1-এর প্রথম কোশ্চেন। 1-এর প্রথম কোশ্চেন অর্থাৎ 1-এর কোশ্চেনে কি ছিল? মানবদেহের কোন অঙ্গ উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় রূপান্তরিত করে? তাহলে মানবদেহের কোন অঙ্গ উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় রূপান্তরিত করে? দেখো, উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় রূপান্তরিত করার কথাটির অর্থ হলো, তোমাকে একটা মশা কামড়ালো, সেই মশাটা কামড়ালো যে তোমাকে, এটা তুমি বুঝবে কি করে? তাহলে তোমাকে শরীরের যে অংশে মশা কামড়েছে সেই অংশ থেকে কিছু একটি উদ্দীপনা আমাদেরকে পৌঁছতে হবে কোনো একটা জায়গায়, এবং সেখান থেকে তোমাকে অনুভূতিটা জাগাতে হবে তোমার শরীরে যে তোমাকে মশাটা কামড়েছে। তো এই পুরো কাজটাকে আমরা কি বলি? স্নায়ুতন্ত্র, অর্থাৎ নার্ভাস সিস্টেম, ইংলিশে যেটাকে বলা হয় নার্ভাস সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের মেন কেন্দ্রকে কে থাকে জানো? আমাদের মস্তিষ্ক। ঠিক আছে, পুরো স্নায়ুতন্ত্রটাই নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মস্তিষ্ক। অর্থাৎ মানবদেহের কোনো উদ্দীপনা গ্রহণ এবং সেই উদ্দীপনায় সাড়া প্রদান করা এবং সেটাকে উত্তেজনায় রূপান্তরিত করা, এই সমস্ত কাজগুলোই আমাদের কি করা হয়? কোন অঙ্গ করে? আমাদের মস্তিষ্ক। এই বিষয়ে তোমরা ক্লাস 10-এ উঠে আরো ডিটেলসে পড়বে। তো এখানে খালি আমাদের যেটুকু উত্তর হবে সেটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক, এখানে আমাদের তাহলে সঠিক উত্তর হলো মস্তিষ্ক। আর একটু বড় করে দিই, হ্যাঁ, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে মস্তিষ্ক। হলো, তাহলে প্রথম কোশ্চেন হলো। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, অত্যন্ত সহজ কোশ্চেন দেওয়া ছিল, জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক কি? জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি? আমরা যেমন পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে আমরা যেমন একটি বাড়ি তৈরি করি অসংখ্য ছোট ছোট ইট গেঁথে গেঁথে, সেরকম আমাদের কিন্তু মানবদেহ তৈরি হয়েছে অসংখ্য ছোট 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 কোষ গেঁথে গেঁথে। ঠিক আছে, সেই জন্য জীবদেহের সব থেকে ক্ষুদ্রতম একক বলা হয়, জীবদেহ গঠনের সব থেকে ক্ষুদ্রতম একক বলা হয় কোষকে। বাড়ি গঠনের যেমন সব থেকে ক্ষুদ্রতম একক কাকে বলা হবে? ইটকে। সেরকম একইভাবে জীবদেহ গঠনের সব থেকে ক্ষুদ্রতম একক বলা হয় আমাদের কোষকে। হয়েছে, তাহলে জীবদেহ গঠনের সব থেকে ক্ষুদ্রতম একক কি? আমি লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের কোষ। হলো,
এবার চলে এসো একদম ঠিক তার পরের কোশ্চেনে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কোন কোন লেন্স ব্যবহার করা হয়? আমরা পড়ানোর সময় বলেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কোন কোন লেন্স ব্যবহার করা হয়? যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দু ধরনের লেন্স ব্যবহার করা হয়, একটা ছোট দেখার জন্য আর একটাকে তোমার হচ্ছে মানে একটাকে সেট করার জন্য আর একটাকে কিন্তু ভালো করে স্পষ্ট করে দেখার জন্য। দু ধরনের তোমার লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? দু ধরনের লেন্সের আলাদা আলাদা কাজ থাকে। তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কোন কোন লেন্স ব্যবহার করা হয়? একটা ব্যবহার করা হয় অকিউলার লেন্স, একটা ব্যবহার করা হয় অবজেক্টিভ লেন্স, ঠিক আছে? একটা ব্যবহার করা হয় অকিউলার লেন্স, একটা ব্যবহার করা হয় অকিউলার লেন্স, আর একটা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় অবজেক্টিভ লেন্স। অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স, ঠিক আছে? তাহলে দু ধরনের লেন্স আমাদের এখানে কিন্তু এটা তোমার ব্যবহার করা হয়, একটা হচ্ছে অকিউলার লেন্স আর একটা হচ্ছে আমাদের অবজেক্টিভ লেন্স। আচ্ছা, এটা একটু উপরটায় লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে আমাদের অকিউলার, আচ্ছা এই লেখাটা কেটে যাচ্ছে, মানে একটু সমস্যা হচ্ছে মনে হয়। কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানটা তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। একটা হচ্ছে আমাদের অকিউলার লেন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। দু ধরনের এই লেন্স ব্যবহার করা হয়, অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স, ঠিক আছে? তো চলো পরের কোশ্চেন চলে যাই। তোমরা এখানে একটু ভিডিওটা পজ করে দেখে নিও, কিছু কোশ্চেনে হবে লেখাগুলো কেটে যাবে, যেটা হয়, ঠিক আছে? কিছু একটা টেকনিক্যাল ইস্যু হয় যার জন্য এটা হয়। এটা হচ্ছে আমাদের অকিউলার লেন্স আর হচ্ছে অবজেক্টিভ লেন্স। এখানটা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। চলো পরের কোশ্চেনে চলে আসি, কি আছে? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে কি দেওয়া আছে? মানুষের চোখের রেটিনায় উজ্জ্বল আলোক দর্শনে সাহায্যকারী ড্যাশ কোষ থাকে। তো দেখো আমাদের চোখের রেটিনায় কিন্তু দু ধরনের কোষ থাকে, একটা থাকে রড কোষ, একটা থাকে কোন কোষ। তো এই রড কোষের কি কাজ? রড কোষের কি কাজ জানো? রড কোষের কাজ হচ্ছে, রড কোষ আমাদের চোখের রেটিনাকে মৃদু আলোক দর্শনে সাহায্য করে, অর্থাৎ হালকা কোনো আলোকে দেখতে সাহায্য করে হচ্ছে রড কোষ। আর কোন কোষ কি করে? কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোক দর্শনে আমাদের সাহায্য করে, অর্থাৎ চোখে তীব্র কোনো আলো বা উজ্জ্বল যে আলোগুলো, যেগুলো মানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, উজ্জ্বল ভাবে জ্বলছে, এইরকম আলোককে দেখতে, এরকম আলোক রশ্মিকে দেখতে আমাদের সাহায্য করে বা দর্শনের অনুভূতি যোগাতে সাহায্য করে হচ্ছে কোন কোষ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে কি লিখবো, যে আমাদের রেটিনায় উজ্জ্বল আলোক দর্শনে সাহায্যকারী কোন ড্যাশ কোষ উপস্থিত থাকে, এটা আমাদের কোন কোষ। এবারে কোন কোষ, তাহলে আমরা এখানে সঠিক উত্তর লিখবো কোন কোষ উপস্থিত থাকে, ঠিক আছে? আর এর পাশেই আমরা একটু করে লিখে নিই যে কোন কোষ ছাড়াও আর মৃদু আলোক এই দর্শনে সাহায্যকারী কি থাকে? মৃদু বলে খালি লিখে দিচ্ছি। মৃদু আলোক দর্শনে উজ্জ্বল তো হয়ে গেল কোন কোষ, মৃদু আলোক দর্শনে কি থাকে? দণ্ডাকার, দণ্ডাকার দণ্ডাকার রড কোষ থাকে, ঠিক আছে? দণ্ডাকার রড কোষ থাকে, দণ্ডাকার রড কোষ দেখায়, ঠিক আছে? এটাও আবার সেই একই কারণের জন্য নিচ্ছে না। মৃদু আলোক দর্শনে আমাদের এখানে কি থাকে? দণ্ডাকার রড কোষ থাকে। তো দেখো আমি এখানে লিখে দিলাম, তোমরা একটু এগুলো ভিডিওটা পজ করে দেখে নিও। মৃদু আলোক দর্শনের দণ্ডাকার রড কোষ থাকে। আর আমাদের যেটা কোশ্চেন পড়েছিল যে সেটা হচ্ছে কি, এইখানটা, এটা এইখানটা বসিয়ে দিই, সেটা হচ্ছে যে
উজ্জ্বল আলোক দর্শনে কি থাকে? উজ্জ্বল আলোক দর্শনে আমাদের কোন কোষ থাকে, ঠিক আছে? তো দেখো পরের কোশ্চেনে চলে এসো, সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তর দাও। তাহলে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তর দাও। দেখো কি আছে, খাদ্যের সারাংশ শ্বাসবায়ুকে দেহের দ্রুততম প্রান্তে পৌঁছে দেওয়া। তো খাদ্যের সারাংশ আর শ্বাসবায়ুকে দেহের দ্রুততম অংশে পৌঁছে দিয়ে এটা কার কাজ? এই পুরো প্রক্রিয়াটাকে আমাদের বলা হয় সংবহন প্রক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ এই দ্বিতীয় পয়েন্টটা সংবহন প্রক্রিয়া। সংবহন মানে কি? সংবাহিত করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া, ঠিক আছে? এটাকে আমাদের বলা হয় সংবহন প্রক্রিয়া। আচ্ছা চলো বাকিগুলো সম্বন্ধে জেনে নিই একবার। তাহলে রেচন প্রক্রিয়া কাকে বলবো? রেচন প্রক্রিয়া, রেচন মানে কি? আমরা যে খাদ্যগুলো গ্রহণ করছি, খাদ্যদ্রব্য বলো তরল পদার্থ বলো, সেইগুলোকে থেকে যতটা পুষ্টি শরীরের দরকার সেই পরিমাণ পুষ্টি গ্রহণ করে নেওয়ার পরে বাকি যে উচ্ছিষ্ট অংশটা আছে সেটা শরীর থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া। তাহলে পরিপাক কাকে বলে? এই রেচন বলতে গিয়েই যে এইমাত্র বললাম যে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেটার প্রয়োজনীয় অংশটা শরীর গ্রহণ করা, ঠিক আছে? এটা হচ্ছে পরিপাক। অর্থাৎ পরিপাক কি? আমরা খাদ্য গ্রহণ করার পর সেটা যে হজম করানো, ঠিক আছে? পরিপাক মানে কি? হজম করানো, এইটা হচ্ছে আমাদের পরিপাক, ঠিক আছে? আর শ্বসন কি? শ্বসন হচ্ছে আমরা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ শ্বাসবায়ুর যে আদান প্রদান হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে এবং অক্সিজেন যে নিচ্ছি, এই পুরো প্রক্রিয়াটাই হলো শ্বসন প্রক্রিয়া। শ্বাসবায়ুর আদান প্রদানের প্রক্রিয়াটাই হলো শ্বসন প্রক্রিয়া, হয়েছে? এগুলোর আরো বড় বড় ভাগ আছে যেগুলো তোমরা পরের ক্লাসে উঁচু ক্লাসে উঠে জানবে। তো এখন তোমাদের ক্লাস 8-এর সিলেবাস অনুযায়ী এইটুকুই খালি জেনে রাখো। তো চলো পরের কোশ্চেন চলে আসছে। তাহলে এটা সঠিক উত্তর কি হলো? সংবহন। তাহলে পরের কোশ্চেনে চলে এসো। সঠিক বিকল্পটি আবার একই কোশ্চেন দিয়েছে, সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। কি দেওয়া আছে? রক্তচাপ নিয়ন্ত্রণ করা যে কলার কাজ তা হলো, 4টে কলা দিয়েছে। তো দেখো আমাদের প্রাণী কলাতেই 4টেই থাকে, আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা আর পেশি কলা। আর উদ্ভিদ কলা ক ধরনের হয়? 2 ধরনের, ভাজক কলা আর স্থায়ী কলা, হয়েছে? তো এই প্রাণী কলার যে 4টে কলা, তার মধ্যে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? রক্তচাপ নিয়ন্ত্রণ কে করে? রক্তচাপ সেই কলাই নিয়ন্ত্রণ করে যে হৃদস্পন্দনের হারকে নিয়ন্ত্রণ করে। আমাদের রক্তচাপটা তো পুরোটাই হৃদস্পন্দনের হারের উপর নিয়ন্ত্রিত হয়। যার হৃদস্পন্দনের হার বেশি তার ব্লাড প্রেশার বা রক্তচাপ কি হয়? বেশি হয়। আর যার হৃদস্পন্দনের হার কম স্বাভাবিকের থেকে, তার রক্তচাপ কম হয়, মানে লো প্রেসার বলি আমরা যেটাকে। বাড়িতে সচরাচর শুনেই থাকবে হাই প্রেসার লো প্রেসার, এই কথাগুলো হামেশাই শুনে থাকবে। আর যার স্বাভাবিক তার স্বাভাবিক রক্তচাপ, হৃদস্পন্দনের হার যা স্বাভাবিক থাকে তার রক্তচাপও স্বাভাবিক থাকে। তাহলে আমাদের দেখো এখানে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যে কলার কাজ তা হলো, তাহলে রক্তচাপ কোন কলা নিয়ন্ত্রণ করে? রক্ত বললেই কিন্তু মাথায় তোমাদের চলে আসে যেটা যোগ কলা, কিন্তু না। রক্তচাপ নিয়ন্ত্রণ করা বা হৃদস্পন্দনের হারকে নিয়ন্ত্রণ করা এই যোগ কলার কাজ কিন্তু নয়। এটা তোমরা এমনিও ভুল লিখেছো। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে পেশি কলা, ঠিক আছে? হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণ, অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোল প্রক্রিয়া যেটা বলা হয়, এই পুরো প্রক্রিয়াটাতেই আমাদের তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে কিন্তু পেশি কলা। তাই রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। এখানে সঠিক উত্তর কি হবে বলো? পেশি কলা, হয়েছে? আশা করি বোঝাতে পেরেছি। যদি কিছু বুঝতে অসুবিধা থাকে, সমগ্র কোশ্চেনটা থেকে কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে, এই ক্লাসটা দেখার পরেও তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সেটা আরো ভালো করে কি করে তোমাদের বুঝিয়ে দেওয়া যায় সেই ব্যাপারটা আমরা চেষ্টা করব আরো ভালো করে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিতে, ঠিক আছে? তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে যদি কিছু বুঝতে না পারো। তো চলো পরের কোশ্চেন চলে আসি। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো। দেখো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কিন্তু দুটো হয়, তোমরা যে কোনো একটা লিখতে পারো। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কি হয়? একটা হয় রাইবোজোম, একটা হয় সেন্ট্রোজোম। তোমরা যে কোনো একটা লিখতে পারো, এখানে একটা লিখতে বলা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম কি? একটা হবে রাইবোজোম এবং আরেকটা কি হবে? সেন্ট্রোজোম। একটা হচ্ছে রাইবোজোম এবং আরেকটি হলো সেন্ট্রোজোম, হয়েছে? একটা রাইবোজোম একটা সেন্ট্রোজোম। আবারও বলছি যে লেখাগুলো কেটে যাচ্ছে, তোমরা কিন্তু করে নিও একটু, তোমার হচ্ছে দাঁড় করিয়ে দেখে নিও। একটা হচ্ছে রাইবোজোম, একটা হচ্ছে তো আমাদের সেন্ট্রোজোম। এইখানে এই দুটোই
আমাদের অঙ্গাণু আছে, কোষীয় অঙ্গাণু, যারা পর্দাবিহীন, অর্থাৎ কোনো আবরণিক পর্দা থাকে না। চলো পরের কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন কি দিয়েছে, ক্যান্সার আক্রান্ত কোষে ড্যাশ কোষীয় অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়। তো ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষীয় অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, এটা সঠিক উত্তর কি হবে বলো, লাইসোজোম। অর্থাৎ লাইসোজোম কেন উত্তর হবে, কারণ লাইসোজোমকে আমরা কি বলি, আত্মঘাতী থলি বলি, অর্থাৎ ও নিজেই নিজেকে নষ্ট করে ফেলে। তাই ক্যান্সার আক্রান্ত কোষগুলো, অর্থাৎ যেগুলো পচন ধরে গেছে, যেগুলো খারাপ হতে শুরু হয়েছে যে কোষগুলো, সেগুলো যে কিসের আধিক্য বৃদ্ধি পায়, লাইসোজোমের আধিক্য কিন্তু বৃদ্ধি পায়। লাইসোজোমের আধিক্য বৃদ্ধি পেয়ে গেলেই কিন্তু শরীরের পক্ষে সেটা খুব খারাপ জিনিস, ঠিক আছে, খারাপ সংকেত। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, লাইসোজোম। লাইসোজোম। তাহলে আমরা কি লিখবো, যে ক্যান্সার আক্রান্ত কোষের কিসের বৃদ্ধি পায়, ড্যাশটার নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, ক্যান্সার আক্রান্ত কোষে কিসের, কোন কোষীয় অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, এটা সঠিক উত্তর কি হবে, লাইসোজোম। লাইসোজোমের সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পায়। তো চলো পরের কোশ্চেন চলে আসি। এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যা প্রাণী কোষে অনুপস্থিত। দেখো ঠিক আগের কোশ্চেনটার মতোই এটারও দুটো উত্তর হতে পারে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। দেখো আমরা জানি উদ্ভিদ কোষে দুটো কোষীয় অঙ্গাণু আছে, যে দুটো কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। একটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা উদ্ভিদ কোষের আবরণী, সেটা কিন্তু প্রাণী কোষে থাকে না। আর একটা হচ্ছে প্লাস্টিড। এই দুটো অঙ্গাণু কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া গেলেও প্রাণী কোষে দেখা যায় না। বাদ বাকি সবারই উদ্ভিদ কোষে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো কম বেশি প্রাণী কোষে সবই দেখা যায়। মেন হচ্ছে প্রধান হচ্ছে এই দুটো কোষীয় অঙ্গাণু যেগুলো প্রাণী কোষে কিন্তু দেখতে পাওয়া যায়। সেগুলো কি তাহলে বললাম, একটা হলো কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্লাস্টিড। তাহলে লিখে ফেলি, একটা হলো কোষ প্রাচীর আর এবং বা কমা দিয়ে লেখো, আর একটা হচ্ছে আমাদের প্লাস্টিড। একটা হচ্ছে কোষ প্রাচীর এবং অপরটি হচ্ছে আমাদের প্লাস্টিড। হয়েছে, কোষ প্রাচীর আর প্লাস্টিড। একটা করে নিচ্ছে, একটা করে নিচ্ছে, জানি না কি হচ্ছে গন্ডগোলটা। যাক তোমরা ভিডিওটা কিন্তু পজ করে দেখে নাও। তাহলে একটা হচ্ছে কোষ প্রাচীর এবং আরেকটি হচ্ছে প্লাস্টিড। হলো, তাহলে দেখো আমাদের তাহলে এখানে সঠিক উত্তর কি, এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যা প্রাণী কোষে অনুপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত, বা শুধুও দিতে পারে, যেগুলো প্রাণী কোষে অনুপস্থিত। এখানে সঠিক উত্তর কি হবে, কোষ প্রাচীর এবং প্লাস্টিক। চলো পরের কোশ্চেনে চলে আসি। কি বলেছে, মিউসিলেজ কি। মিউসিলেজ কি, মিউসিলেজ হচ্ছে আমাদের কি বলো, মিউসিলেজ হলো আমরা মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদদেরকে দেখতে পাই, অর্থাৎ মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদদের দেখতে পাই, তাদের কি হয় আমরা জানি, তাদের তো অনেক দিন ছাড়া ছাড়া বৃষ্টি হয়। তাহলে সেই মরুভূমি অঞ্চলের উদ্ভিদরা বৃষ্টির সময় যেটুকু জল পায় সেটা তাহলে তাদেরকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে হবে, বা মাটি থেকে তারা যে জলটা শোষণ করে, আমাদের এখানে উদ্ভিদের মতো তো ওদের মানে মরু অঞ্চলের মাটির নিচে এইভাবে জল নেই। তাহলে ওরা যে জলটা মাটি থেকে যেটুকু শোষণ করে ওটা ওদেরকে কিন্তু অনেকদিন ধরে রাখতে হবে। সেই জন্য আমরা কি জানি, ওদের পাতা কাঁটায় পরিণত হয়েছে, এবং তার সাথে এটাও তাদের লক্ষ্য রাখতে হবে সেই সমস্ত উদ্ভিদদের, যে আমাদের এখানের উদ্ভিদদের মতো বা স্বাভাবিক উদ্ভিদদের মতো যেন বাষ্পমোচনের হারটা এই হারে না হতে পারে। বাষ্পমোচন হলে তো শরীর থেকে সব জল এমনি বেরিয়ে যাবে, ধরে রাখবে কি করে। সেই জন্য ওখানের উদ্ভিদদের যাতে জল বাষ্পমোচন হতে না পারে, সেই জন্য ওই উদ্ভিদদের না পাতা, বা ওদের তো পাতা মানে হচ্ছে যেটা কাণ্ডে পরিণত হয়েছে, সেই কাণ্ডের উপর একটা মোমের মতো আস্তরণ থাকে। তোমরা দেখেছো কোনো জায়গায় যদি তোমরা দেখবে মোম দিয়ে সিল করে দাও, মানে মোম দিয়ে দাও, সেখানে দেখবে জলের আর কিন্তু সেই জায়গাটার এদিক থেকে ওদিকে মোমটাকে ভেদ করে কিন্তু জল আর যেতে পারে না। ঠিক আছে, ঠিক একই রকমের মোমের মতো ওদের পাতার উপরে বা কাণ্ডের উপরে একটা আস্তরণ থাকে। এর ফলে কি হয়, বাষ্পমোচনের হারটা কিন্তু অনেক কম হয়, কিন্তু অনেক কম হয়, অনেক কম। ঠিক আছে, ফলে জলটা ওদের দেহে অনেকদিন ধরে রাখতে পারে ওরা। তাহলে মিউসিলেজ কি, এই যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে এবার ওই বাষ্পমোচনটা কম হওয়ার ফলে কি, তাহলে জলটাকে তো ওদের শরীরে ধরে রাখতে হবে বেশি করে। সেই জলটাকে এক ধরনের কোষ ওই উদ্ভিদদের শরীরে কিন্তু ধরে থাকে। এই
এটাকে বলা হয় যে কোষগুলো এই অতিরিক্ত জলটাকে শরীরে ধরে রাখে দীর্ঘদিন ধরে, এই কোষগুলোকে বলা হয় আমাদের মিউসিলেজ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে মিউসিলেজ কাকে বলে, কি লিখবো আমরা, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কোষে জল সঞ্চয়কারী উপাদানই হলো মিউসিলেজ। তাহলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদান, এক কথা, হ্যাঁ, জল সঞ্চয়কারী উপাদান হলো। তাহলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষের জল সঞ্চয়কারী উপাদান কি কি বলা হয়, আমাদের মিউসিলেজ। ঠিক আছে, এটা কেটে যাবে। তাহলে দেখো, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কোষে, তোমরা কিন্তু এগুলো বারবার বলছি, ভিডিওটা পজ করে দেখে নিও। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদান কি কি বলা হয়, মিউসিলেজ। 1 নম্বরের পড়েছে, 1 নম্বরের মতোই উত্তর লিখবো আমরা। তাহলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদান কি কি বলবো, মিউসিলেজ। তো দেখো আমাদের 1 নম্বরের কিন্তু যতগুলো কোশ্চেন ছিল, মানে একদম 1 থেকে একদম 10 পর্যন্ত, এই পুরো পোর্শনের শর্ট কোশ্চেন আমরা ইতিমধ্যেই সলভ করে ফেললাম, হয়েছে। তো চলো এবার তাহলে আমরা চলে আসবো, তোমাদের যদি এখনো বলছি কিছু এই শর্ট কোশ্চেন থেকে সমস্যা থাকে, তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবে। তো চলো পরের পার্টে চলে আসি, মানে আমাদের 2 দাগের কোশ্চেনে চলে আসি। 2 দাগের আমাদের 6টা কোশ্চেন আছে, আমরা 6টাই সমাধান করব, হয়েছে। তো চলো চলে আসি পরের কোশ্চেনে। দেখো তোমাদের প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে মায়োগ্লোবিন কি, হয়েছে। 2 দাগের 1 কোশ্চেন যেটা দিয়েছে, দেখো মায়োগ্লোবিন কি। আচ্ছা, মায়োগ্লোবিনটা কোনখানটায় লিখি, এইখানটায় একটুখানি এ করে লিখে দিচ্ছি, ঠিক আছে। মায়োগ্লোবিন কি, দেখো মায়োগ্লোবিন আমরা কাকে বলবো বলো তো। মায়োগ্লোবিন হচ্ছে পেশি কোষে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, ঠিক আছে। মায়োগ্লোবিন হচ্ছে পেশি কোষে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক। এবার এই কথাটা কি, ঠিক যেমন মিউসিলেজটা তোমাদের বোঝালাম, সেইভাবেই চেষ্টা করি মায়োগ্লোবিনটাও বোঝাতে। দেখো, ওটা আমরা পড়লাম মেরু অঞ্চলের প্রাণীদের ক্ষেত্রে মিউসিলেজটা, আর মায়োগ্লোবিনটা ঠিক একইভাবে জানবো। মায়োগ্লোবিন কি বলতো, মায়োগ্লোবিনে আসার আগে তোমাদেরকে জানতে হবে যে অধিক উচ্চতায় যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাদের কথা। তাহলে দেখো, অধিক উচ্চতায় যে সমস্ত প্রাণীরা বসবাস করে তারা কিন্তু আমাদের এখানের মতো ওই উচ্চতায় অক্সিজেনের মাত্রাটা এইভাবে নেই, অনেকটাই কম আছে, ঠিক আছে। স্বাভাবিকভাবে দেখবে দার্জিলিং বা সিকিমের দিকে যদি কেউ বেড়াতে গিয়ে থাকো, ওখানে কিছু কিছু মন্দির আছে, দেখবে অনেক উঁচুতে উঠতে হয়, বয়স্করা তো পারেন না, কিন্তু অনেক ইয়ং ছেলেমেয়েরা, মানে যুবক ছেলেমেয়েরা, তোমরাও দেখবে কিছু জনের হতে পারে, যদি সিঁড়ি দিয়ে ওঠো অনেকটা, দেখবে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। কাশ্মীর যেও কিছু জনের হতে পারে। অনেক উঁচু জায়গা উঠলে কেন শ্বাসকষ্ট হয়, কারণ আমাদের শরীর যে পরিমাণ অক্সিজেন লেভেলে নিতে এ তোমার হচ্ছে অভ্যস্ত, যে পরিমাণ অক্সিজেনের থাকতে অভ্যস্ত, সেই পরিমাণ অক্সিজেন তো অত উঁচুতে নেই, অক্সিজেন মাত্রা কমে গেছে, ফলে কি হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে। তাহলে ওই উচ্চতার পরিবেশেও তো কিছু না কিছু জীবেরা বাঁচে, তাহলে অধিক উচ্চতায় যে সমস্ত জীবেরা বাঁচে তাদের দেহে তাহলে অক্সিজেন অত্যন্ত বেশি পরিমাণে, তোমার হচ্ছে অক্সিজেন শর্টেজ হবে, তাদের বেঁচে থাকতে গেলে, মানে অক্সিজেনের মাত্রা তো ওখানে বাতাসে কম, তাহলে তাদেরকে কি করতে হবে, অক্সিজেনকে ধরে রাখতে হবে, বা অক্সিজেনকে যথেষ্ট পরিমাণ সরবরাহ করতে হবে তাদের শরীরে। তাদের শরীর সেইভাবেই তৈরি, অত উচ্চতায় বেঁচে থাকার জন্য। তাই ঠিক একইভাবে মিউসিলেজের মাধ্যমে যেমন জল ধরে রাখতো মরুভূমি অঞ্চলের উদ্ভিদরা, সেরকম মায়োগ্লোবিনও হচ্ছে অধিক উচ্চতায় যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাদের পেশিকোষে এক ধরনের মায়োগ্লোবিন নামক শ্বাসরঞ্জক উপস্থিত থাকে। এই শ্বাসরঞ্জকটা কি কাজ, অধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করা, অর্থাৎ তাদের যেন অক্সিজেনের ঘাটতিটা না হয়, ঠিক আছে। তাহলে দেখেছো বিভিন্ন জায়গার উদ্ভিদ, জীবদের, প্রাণীদের বেঁচে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবেশের অনুপাতে তাদের শরীর কিভাবে রকমের
জিনিসপত্র দিয়ে তৈরি, মানে কত রকমারি জীব, তাদের কত রকমারি গঠন, এই সব কিছু নিয়েই আমাদের জীব বৈচিত্র্য হলো। তাহলে দেখো মায়োগ্লোবিনের, তাহলে আমরা এক কথায় কি লিখবো, আমাদের এখানে মায়োগ্লোবিনের জন্য বরাদ্দ আছে 1 নম্বর। তাহলে মায়োগ্লোবিনটা আমরা কি লিখবো, মায়োগ্লোবিনটা কোথায় লিখি বলো তো, জায়গা নেই। ঠিক আছে, মায়োগ্লোবিনটা এইখানটা লিখছি, হ্যাঁ মায়োগ্লোবিনটা এইখানটা লিখে দিচ্ছি, এই পাতাটা তো আমরা আসবো একটু পরে, মায়োগ্লোবিনটা এখানটায় লিখে দিচ্ছি। তাহলে মায়োগ্লোবিন আমরা এক কথায় কি লিখবো, যে অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের দেহের পেশিকোষে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, ঠিক আছে, অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক। তাহলে এটা আমরা কি পেলাম, অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের দেহের পেশিকোষে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক। তাহলে অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের দেহের পেশিকোষের অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকই হচ্ছে আমাদের কি, মায়োগ্লোবিন হলো। তাহলে মায়োগ্লোবিনটা হলো, মায়োগ্লোবিন তাহলে কি দেখে নাও, অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের দেহের পেশিকোষে অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকই হলো আমাদের মায়োগ্লোবিন হলো। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। লবণাক্ত জলের বসবাসকারী প্রাণীদের ফুলকায় অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেওয়ার জন্য কোন কোষ উপস্থিত থাকে। তাহলে এখানে আমাদের অতিরিক্ত লবণকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য কোন কোষ উপস্থিত থাকে বলো। আমরা লবণের সংকেত কি জানি, সোডিয়াম ক্লোরাইড, এইভাবে মনে রাখবে যে খাদ্য লবণের সংকেত কি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে লবণকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য কোন কোষ উপস্থিত থাকে, মনে রাখবে ক্লোরাইড কোষ উপস্থিত থাকে। ক্লোরাইড কোষ, ঠিক আছে। তাহলে এই লবণকে, অতিরিক্ত লবণকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য কোন কোষ উপস্থিত থাকে, ক্লোরাইড কোষ উপস্থিত থাকে। হয়েছে, বোঝা গেছে। তাহলে সঠিক উত্তর কি হলো, ক্লোরাইড কোষ। এরপর চলে এসো ঠিক পরের কোশ্চেনে, কি আছে, প্লাস্টিড কি, এটি কয় প্রকার ও কি কি। প্লাস্টিড কি, এটি কয় প্রকার ও কি কি। প্লাস্টিড কাকে বলবো, উদ্ভিদ কোষের, দেখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন উপস্থিত থাকে, রঙিন রঞ্জক পদার্থ যুক্ত একটা গঠন উপস্থিত থাকে, এইটাকে কিন্তু বলা হয় প্লাস্টিড। এই রঙিন অংশটাকে কিন্তু, কোষীয় অঙ্গাণুকে কিন্তু বলা হয় প্লাস্টিড। এই প্লাস্টিডের কাজ কি, উদ্ভিদের যে পাতার রং সবুজ সেটা হয় ক্লোরোফিলের জন্য, এটা কিন্তু ক্লোরোফিলের এই সবুজ রংটা কিন্তু প্লাস্টিডের জন্যই হয়। এছাড়াও কি হয়, এছাড়া যেটা কি হয় সেটা হচ্ছে দেখো, প্লাস্টিডের বিভিন্ন উদ্ভিদের দেখবে বিভিন্ন রকমের ফল হয়, টমেটো হয় লাল, পেয়ারা সবুজ রঙের, বেগুন গাছের বেগুন হয় বেগুনি রঙের, এই যে বিভিন্ন রং, উদ্ভিদের যে বিভিন্ন রঙের ফল, সেই ফলের বর্ণগুলো কিন্তু আমাদের কে নির্ণয় করে, ফলের বর্ণ নির্ণয়ে বা ফলের বর্ণটা গঠনেও কিন্তু এই প্লাস্টিডেরই ভূমিকা রয়েছে। তাই প্লাস্টিড কাকে বলবো, এক কথায় প্লাস্টিড কাকে বলবো,
উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে একটি ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু হলো প্লাস্টিড, যা খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও রং প্রদানের কাজে সাহায্য করে। ঠিক আছে, তাহলে প্লাস্টিডটা আমরা এখানে লিখে দিচ্ছি পরের পাতায়। এইটা কিন্তু চলে যাবে, তোমরা পজ করে দেখে নিও। এটা হচ্ছে আমাদের 2-এর 1-এর কোশ্চেনটা, মায়োগ্লোবিন। এর ঠিক নিচে লিখছি প্লাস্টিডটা, এখানটা লিখে দিচ্ছি প্লাস্টিডটা, এখানে লিখছি প্লাস্টিডটা, অর্থাৎ 8-এ আমাদের 2-এর কোশ্চেনটা। তাহলে প্লাস্টিড কি বললাম? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে থাকা উদ্ভিদ কোষের হবে, সরি মাফ করবে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা একটি ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু, একটি ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু, একটি ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু, যা কি করে? যা খাদ্য প্রস্তুত, খাদ্যের সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ ও রং প্রদানে সাহায্য করে। যে রং প্রদানের কথা আমি মাত্র বলছিলাম, সেই রং প্রদানে সাহায্য করে, তাহলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা একটি ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু, যা খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও রং প্রদানে সাহায্য করে। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের প্লাস্টিড হলো। এবারে প্লাস্টিড কয় প্রকার ও কি কি? প্লাস্টিড কিন্তু আমাদের মনে রাখবে 3 প্রকারের হয়। প্লাস্টিড 3 প্রকারের হয়। সেই 3 প্রকারের প্লাস্টিড কি কি হবে? একটা হয় ক্রোমোপ্লাস্টিড, একটা হয় ক্লোরোপ্লাস্টিড, একটা হয় লিউকোপ্লাস্টিড। তাহলে এই প্লাস্টিড কয় প্রকার ও কি কিতে আমরা কি লিখবো? একটা হয় আমাদের বলো ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, তাহলে একটা হয় আমাদের ক্লোরোপ্লাস্টিড, একটা হয় ক্রোমোপ্লাস্টিড, একটা হয় ক্রোমোপ্লাস্টিড, তাহলে একটা হলো ক্লোরোপ্লাস্টিড, একটা হলো ক্রোমোপ্লাস্টিড, আর একটা আমাদের হয় লিউকোপ্লাস্টিড। ঠিক আছে, লিউকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ঠিক আছে, তাহলে আমাদের 3 ধরনের প্লাস্টিড আমি এখানে তোমাদেরকে লিখে দিলাম। তাহলে আমাদের এখানে হয় কি? 3 ধরনের প্লাস্টিড হয়। সেটা কি কি? ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। এবার এই ক্লোরোপ্লাস্টিডটার কি কাজ? এই ক্লোরোপ্লাস্টিডের এবার কি কাজ দেখো। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ রং হয়, অর্থাৎ গাছের পাতার যে সবুজ বা কচি কাণ্ডের যে সবুজ রংটা, এটা কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্টিডের জন্য হয়। আর সবুজ বাদ দিয়ে অন্যান্য যে কোনো রং, সেটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্টিড। অর্থাৎ এই যে টমেটোর রং লাল, পেয়ারার রং সবুজ মানে একটু হলদেটে, পাকলে যে হলুদ রংটা আসে, গাছের পাতা ঝরার আগে যে হলুদ রং আসে, তারপরে তো তোমার কমলা লেবুর রং যে কমলা, এই হলুদ বাদ দিয়ে বিভিন্ন রকম উদ্ভিদের যে রংগুলো, সেই সমস্ত রংগুলি হচ্ছে ক্রোমোপ্লাস্টিডের জন্য হয়, অর্থাৎ এই দ্বিতীয়টার জন্য, এইটার জন্য হয়, ক্রোমোপ্লাস্টিডের জন্য হয়ে থাকে। আর লিউকোপ্লাস্টিড কি? লিউকোপ্লাস্টিড মনে রাখবে এটি বর্ণহীন প্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের কোনো রং হয় না। লিউকোপ্লাস্টিডের কাজ কি? এটা হচ্ছে গাছের তোমার হচ্ছে বিভিন্ন ওই তোমার ইয়েতে সাহায্য করে,
খাদ্যের পরিবহনে সাহায্য করে, তারপরে এই প্লাস্টিকের যে আরো অন্যরকম কাজ, খাদ্য প্রস্তুতিতে অংশ নেয়, ঠিক আছে, এই ধরনের কাজগুলো এই লিউকোপ্লাস্টিড করে থাকে। হলো, তাহলে প্লাস্টিকটা আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। তাও যদি কিছু সমস্যা থাকে বলো, আমরা আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো প্লাস্টিকটা হলো, তাহলে প্লাস্টিক কাকে বলে এখানে লিখে দিলাম, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা একটি ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু যা খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও রং প্রদানে সাহায্য করে। আর এখানে দিয়ে দিলাম প্লাস্টিড কয় প্রকার ও কি কি, তাহলে 3 প্রকার, কি কি, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। হয়েছে? তো চলো পরের কোশ্চেনে চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের পরের কোশ্চেনটা স্টার দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, যেটা এখানে তোমাদের বইয়েতেই আছে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকলের সংজ্ঞা, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, এই যে দেখো লাল রঙের দাগও দিয়ে আছে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে থাকা কোষ, উদ্ভিদ কোষের গহ্বরে বা উদ্ভিদ কোষের যে গহ্বর থাকে না, সেই গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। এই পর্দাটা না থাকার জন্য গহ্বরের আকার ক্রমশ বাড়তে থাকে, পর্দাটা ঢেকে রাখে। তাহলে ঢেকে রাখার যখন কোনো জিনিস নেই, তাহলে কি হবে, আস্তে আস্তে গহ্বরের আকারটা বাড়তে থাকে। তখন অর্থাৎ এই গহ্বরের আকার যখন বৃদ্ধি পায়, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষের পরিধি বরাবর সরে যায়। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াস সহ পুরো সাইটোপ্লাজমটা কি হয়, কোষ প্রাচীরের ভিতরে কোষের ঠিক পরিধি বরাবর আস্তে আস্তে সরে যেতে থাকে। কেন সরে যাচ্ছে, এই যে উদ্ভিদ কোষের গহ্বরের আকারটা আস্তে আস্তে বাড়ছে বলে। গহ্বর বাড়তে থাকলে কি, গর্তের পরিমাণটা বাড়ছে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কি হচ্ছে, উদ্ভিদ কোষের ভিতরের দিকে কোষের পরিধি বরাবর সরে যাচ্ছে, দৈর্ঘ্য বরাবর নয় কিন্তু পরিধি বরাবর, এই সরি দৈর্ঘ্য বলছি, তোমার হচ্ছে পরিধি বরাবর হচ্ছে সরে যাচ্ছে। এর ফলে গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এক ধরনের বিন্যাস লক্ষ্য করা যায়। অর্থাৎ গহ্বরটাকে বেষ্টন করে দেখো এরকম গহ্বরটা আছে, আমি শুধু গহ্বরের ওপর দিকটা আঁকছি, এরকম গহ্বরটা আছে। আর নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কি হচ্ছে, এই গহ্বরের পরিধি কোনটা, একটা বৃত্তের পরিধি কোনটা, এই চারদিকটা হচ্ছে পরিধি। তাহলে এই নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কি হচ্ছে বলতো, এটা ধরো নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম, এটা কি হচ্ছে, এই পরিধি বরাবর এইভাবে সরতে থাকছে, গহ্বরটার পরিধি বরাবর এইভাবে সরতে থাকছে। ফলে কি, এই সাইটোপ্লাজমের একটা বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পারছো, সাইটোপ্লাজমের একটা বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে এই যে পরিধি বরাবর সরার ফলে। এই যে সাইটোপ্লাজমের গহ্বরকে বেষ্টন করে, বেষ্টন করে মানে কি, এরকম ঘিরে, গহ্বরটা রেড কালারেরটা, আর তার পরিধি বরাবর চলার ফলে এই গহ্বরকে বেষ্টন করে মানে গহ্বরকে ঘিরে এই যে সাইটোপ্লাজমের দেখো একটা সুন্দর এই যে বিন্যাস লক্ষ্য করা যায়, একদম পরিধি বরাবর, পরিধিকে বেষ্টন করে। এই বিন্যাসটা কি তোমার বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউটিকল। বোঝা গেছে? তাহলে প্রাইমোর্ডিয়াল ইউটিকল কাকে বলে, গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকমের বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউটিকল। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। নিচে একটু হালকা করে মানে একটা রাফ ছবি আঁকার মতো এঁকে বোঝানোর চেষ্টা করলাম যে এই রেড কালির এটা হচ্ছে তোমার গহ্বরটা, এই গহ্বরকে বেষ্টন করে এই পিঙ্ক কালির যেটা এঁকেছি ভেতর দিয়ে, এই যে বেষ্টন করে সাইটোপ্লাজমটা এইভাবে চলতে থাকে, এই চলে যে সজ্জাটা নেয়, এই যে গহ্বরকে বেষ্টন করে যে আকৃতিটা দান করায়, এই রকম বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউটিকল। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে করবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে আসি, অত্যন্ত সোজা কোশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। একজন মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলো থাকে? একজন সুস্থ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত থাকে? আমি অনেকবার করিয়েছি তোমাদের, এটা কত লিখবো, সুস্থ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা লিখবো 46টি, 46টি, বা লিখতে পারো 23 জোড়া। 23 জোড়া, 46টি বা 23 জোড়া। হয়েছে? তাহলে ক্রোমোজোম সংখ্যা কত, 46টি বা 23 জোড়া। এই 46টি বা 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমাদের কি থাকে বলো, 44টা থাকে অটোজোম এবং 2টো থাকে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। হয়েছে?
তাহলে 46টা বা 22 জোড়া ক্রোমোজোমের মধ্যে থাকে আমাদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে থাকে আমাদের 22 জোড়া বা 44টা অটোজোম, এবং 1 জোড়া বা 2টো থাকে আমাদের হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে। তাহলে আমাদের দেহের মোট ক্রোমোজোম সংখ্যা বললে আমরা কত বলবো? অবশ্যই বলবো 46টা বা 22 জোড়া। তো দেখো এর পরের কোশ্চেনে চলে এসো। প্রোটিন সংশ্লেষ করা কোন অঙ্গাণুর প্রধান কাজ? আমরা জানি প্রোটিন সংশ্লেষ করা কোন অঙ্গাণুর প্রধান কাজ, সেটা হচ্ছে রাইবোজোমের। ঠিক আছে, রাইবোজোমের কিন্তু প্রধান কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা কোন অঙ্গাণুর প্রধান কাজ? এটা আমরা কি লিখবো? রাইবোজোম। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করা। এন্ডোপ্লাজমীয় জালিকাও কিছুটা পরিমাণ প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, কিন্তু রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষটা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। ঠিক আছে, তাই প্রোটিন সংশ্লেষ বললেই আমরা এক কথায় কাকে লিখবো? রাইবোজোম। হয়েছে। চলো পরের কোশ্চেনে চলে আসি। সেটা হচ্ছে আমাদের কি আছে, আমাদের ভাজক কলার দুটি কাজ লেখো। ভাজক কলার দুটি কাজ তাহলে কি হবে? দেখো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি ভাজক কলার অনেকগুলো কাজ। ভাজক কলার কাজ কি? ভাজক কলা মানেই জানবে ভাজক কলার প্রধান কাজই হলো বিভাজিত হওয়া। এই যে উদ্ভিদের একটা ছোট্ট গাছের এই যে মাথার দিকের অর্থাৎ বিটপ অংশটা আস্তে আস্তে পাতা ছেড়ে ছেড়ে যে উপর দিকে উঠে যাচ্ছে, ফলে গাছটা যে বৃদ্ধি পাচ্ছে, গাছটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হচ্ছে, পাশের দিকেও ডালপালা আস্তে আস্তে দুদিকে চারিয়ে বাড়তে থাকছে। অর্থাৎ এবং শুধু উপর দিকেই গাছটা বাড়ছে, নিচের দিকে মূলটাও তো বাড়ছে। মনে রাখবে উদ্ভিদের যে জায়গাগুলো বৃদ্ধি পায় সেই জায়গাগুলোতেই ভাজক কলা থাকে। ঠিক আছে, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে সবসময় ভাজক কলা থাকে। বর্ধনশীল অঞ্চল মানে যেটা প্রতিদিন বাড়ছে, রোজ রোজ বাড়ছে, সেটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল। উদ্ভিদের এই বর্ধনশীল অঞ্চলে কিন্তু আমাদের থাকে ভাজক কলা। ঠিক আছে, তাহলে ভাজক কলার প্রধান কাজ কি? ভাজক কলা বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে হয়ে উদ্ভিদটা আকারে বৃদ্ধি পাচ্ছে, নতুন শাখা পোশাখা সৃষ্টি হচ্ছে, ডালপালা সৃষ্টি হচ্ছে, পাতা সৃষ্টি হচ্ছে, বিটপটা আরো বাড়ছে। ফলে ভাজক কলার প্রধান কাজ কি হয়? নতুন অঙ্গ তৈরি করা। এই নতুন অঙ্গ তৈরি করা হচ্ছে ভাজক কলার প্রধান কাজ। এছাড়া কি করে ভাজক কলা? বারবার বলছি, বিভাজিত হওয়ার ফলে উদ্ভিদের সামগ্রিক আকার বৃদ্ধি পাচ্ছে। ফলে কি? মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে মাটির নিচে, কাণ্ডের দৈর্ঘ্য মাটির উপর আমরা দেখতে পাচ্ছি, মূলটা তো আমরা দেখতে পাই না, কিন্তু মূলও তো বৃদ্ধি পাচ্ছে। মূল কি করে? বেড়ে 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 জলের টানে নিচের দিকে চলে যেতে থাকে, পাশের দিকেও ছড়ায় মাটির নিচে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সবই ভাজক কলার জন্য উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ফলে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, এছাড়াও কি করে? নতুন পাতা, কাক্ষিক মুকুল, শাখা উৎপন্ন করা, যেগুলো আমি অলরেডি তোমাদের বললাম যে শুধু কি গাছটা মাথার দিকে বাড়ে, পাশের দিকেও তো নতুন শাখা পোশাখা চারা, এগুলো সবই ভাজক কলা বিভাজিত হওয়ার জন্যই হয়। এছাড়া ফুল উৎপন্ন করা, তোমার হচ্ছে রক্ষণমূলক আবরণ গঠন করা, আর সংবহন কলার গঠন করা। সংবহন কলা কিন্তু মনে রাখবে ভাজক কলা থেকে তৈরি হয়, এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সংবহন কলা কিন্তু মনে রাখবে, সংবহন কলা আমাদের ভাজক কলা থেকেই তৈরি হয়। হয়েছে, চলো পরের কোশ্চেনে চলে এসো, যেটা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন আজকে। অ্যামিবার আকৃতি কিরূপ? অ্যামিবার আকৃতি কিরূপ? অ্যামিবার আকৃতির কিন্তু কোনো রূপ নেই, কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই অ্যামিবার আকৃতি। ঠিক আছে, অ্যামিবার কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই, সেই জন্য অ্যামিবার আকৃতিকে কি বলা হয়? অনিয়তাকার। মাফ করবে, অনিয়তাকার। ঠিক আছে, তাহলে অ্যামিবার আকৃতি কিরূপ? অ্যামিবার আকৃতি হচ্ছে অনিয়তাকার। এটা নিচেটা লিখে দিলাম, অ্যামিবার আকৃতি হচ্ছে অনিয়তাকার। অনিয়তাকার হয়েছে, অনিয়তাকার, বা তোমাদের এখানে যেটা আছে ওটা হচ্ছে তোমার হচ্ছে বইতে তোমাদের যেটা আছে লিখতে পারো অনিয়মিত। অনিয়মিত এটাই লিখবে, বইতে যেটা আছে তোমাদের অনিয়মিত বা অনিয়তাকার, যা খুশি লিখতে পারো, অনিয়মিত। তাহলে অ্যামিবার আকৃতি কিরকম? অ্যামিবার আকৃতি হচ্ছে অনিয়মিত, মানে নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকৃতি নেই। ঠিক আছে, অ্যামিবার আকৃতি অনিয়মিত। আর এর সাথে দেখো একটা কোশ্চেন দিয়ে আছে, সেটা হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের দুটি ব্যবহার লেখো। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার কি? এখানে দিয়ে দিয়েছি,
যৌগিক আলো অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য অর্থাৎ বাইরের দিকটাকে জানার জন্য ব্যবহার করা হয়। অন্তর্গঠন জানার জন্য ব্যবহার করা হয়। মাইক্রোস্কোপ কেন ব্যবহার করা হয় বলো তো? মাইক্রোস্কোপ কিন্তু আমরা জানি ব্যবহার করা হয় কোনো প্রাণীর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের গঠন বোঝার জন্য। ঠিক আছে, মেন হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় কি কোষের গঠন দেখার জন্য। তাই উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের অন্তর্গঠন পর্যবেক্ষণ করা মাইক্রোস্কোপে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কাজ। মাইক্রোস্কোপ 3 ধরনের, একটা সরল মাইক্রোস্কোপ, সেটা একদম প্রথমে যেটা আবিষ্কার হয়েছিল সেটা এখন একদমই ব্যবহার করা হয় না। এখন যেটা আমাদের স্কুলে কলেজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। আরেকটা যেটা হয় আমাদের ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বড় বড় ল্যাবে ব্যবহার করা হয়, যেখানে ফটোগ্রাফি ফিল্ম ব্যবহার করে কিন্তু জিনিসটা দেখা হয়। মানে যে জিনিসটাকে আমি পর্যবেক্ষণ করছি সেটার একটা ফটোগ্রাফি ফিল্ম মানে হচ্ছে এক্সরে প্লেটের মতো প্লেট ওই মেশিন থেকে বেরিয়ে আসে এবং সেটাকে আলোয় ধরে বা অন্য মেশিনের সাহায্যে আলো ফেলে সেটাকে কিন্তু অ্যানালাইসিস করা হয়, মানে তোমার হচ্ছে পর্যবেক্ষণ করা হয়। আচ্ছা, সেটা গেল। আর আমাদের এখানে যেটা বলেছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র মানে যেটা সেই দুখানা জায়গা থাকে দুটো চোখ রাখার জন্য, দেখবে তোমাদের স্কুলেও আছে, সব স্কুলই এখন আছে, কলেজে আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এটাই কিন্তু বেশিরভাগ জায়গাতেই ব্যবহার করা হয়। তো এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসকে পর্যবেক্ষণ করা। তো এখানে তাহলে কি হয়, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এরা তো খালি চোখে তো কিছুই দেখা যায় না, এদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেহের বহির্গঠন জানা যায় যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এছাড়া উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ মানে হচ্ছে মূল, কাণ্ড, পাতা, এদের অন্তর্গঠন মানে কি ভিতরের দিকের গঠনটা পর্যবেক্ষণ করা যায়। 3 নম্বর কি, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তার প্রস্থচ্ছেদ বরাবর বিভিন্ন কলার গঠন দেখা যায়। 4 নম্বর পয়েন্ট কি, কোষের ভিতরের অঙ্গাণু আর কোষের বাইরের পর্দার গঠন সবই হচ্ছে এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু জানা যায়। তো দেখো আমাদের এখানে পড়েছে অণুবীক্ষণ যন্ত্রের দুটি ব্যবহার, এখানে অনেকগুলি ব্যবহার দেওয়া আছে, যে কোনো দুটো ব্যবহার লিখতে পারো। এগুলো ছাড়াও যদি কিছু তোমাদের ব্যবহার মনে হয় অণুবীক্ষণ যন্ত্রের তোমরা কিন্তু লিখতে পারো। হয়েছে? তো দেখো আমাদের ইয়েটা আজকে শেষ হলো, এই অবধি কোশ্চেন ছিল আমাদের। তো পুরো কোশ্চেনটাই আমরা সলভ করলাম, 1-এর 10টা এবং এখানে আমাদের 2-এর 5টা। এরপরেও আমি আবারও বলছি, যদি কারোর কোশ্চেন নিয়ে কিছু সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে কোনো উত্তর এই ক্লাসটা দেখার পরেও, তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেটাকে আরো ভালো করে কি করে তোমাদের বুঝিয়ে দেওয়া যায় সেটার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো বলে রাখি যে আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত এবছরের অ্যাডমিশন পর্ব অর্থাৎ ভর্তি প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে 2026 সালের। তোমাদের কোনো বন্ধু বা পরিচিত কেউ ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কেউ যদি পড়তে চায়, ভর্তি হতে ইচ্ছুক হয়, তোমরা কিন্তু অবশ্যই তাকে আমাদের কোচিং সেন্টারের কথা বলবে এবং এই নম্বরটি তাকে প্রোভাইড করে দিও, 9064077914 আমাদের কোচিং সেন্টারের যে অফিসিয়াল নম্বর, এইটা তোমরা তাকে দিয়ে দিও এবং অবশ্যই কিন্তু অতি সত্বর যোগাযোগ করতে বলো, কারণ ফার্স্ট সামেটিক পরীক্ষার আর বেশি দিন নেই। ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি এসে গেল, মার্চ এপ্রিলের 2 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমাদের এবারে পরীক্ষা কিন্তু হবে এপ্রিলের 2 তারিখ থেকে, 2 APR 2রা এপ্রিল থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে এবং 10ই এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ হবে। ঠিক আছে, ধরেই রাখো 2 তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে, সেইভাবে প্রস্তুতি নাও, এগিয়ে চলো। আর আমাদের এই ক্লাস বা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে পরের আপডেটটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শেষ করছি আজকে ক্লাস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ক্লাসটা মন দিয়ে ভালো করে দেখো, কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।